नमस्कार बंधुरा वेलकम टू यूनिकॉन। तो गाइस এই ভিডিওতে আবারও আমরা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের কিছু বিষয় নিয়ে কথা বলবো। অনেকের থেকে এই প্রশ্নটা পাচ্ছি যে রিঙ্কু সিংকে কি কোনোভাবে ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে নিয়ে আসা সম্ভব, কারোর পরিবর্তে কিভাবে আনা যেতে পারে সেই নিয়ে একটু আলোচনা করব। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো কালকের ইন্ডিয়া বনাম পাকিস্তান ম্যাচ একটা ব্রিলিয়ান্ট লো স্কোরিং থ্রিলার হয়েছে। 119 রান করেও ইন্ডিয়া যে ম্যাচটা বার করতে পেরেছে, হিউজ ক্রেডিট যায় বোলার্সদের। এবং সেই জায়গাতে ভাই ম্যাচের পরের একটা দৃশ্য, সেটা হচ্ছে ম্যাচ হেরে নাসিম শাহের কান্না। এবার ব্যাপারটা বড্ড আইরনিক হয়ে গিয়েছে। তো বিরাট কোহলিকে নাসিম শাহ আউট করেছিল এবং তারপর কিন্তু সোশ্যাল মিডিয়াতে পাকিস্তান ফ্যানারা একদম নাসিম শাহকে নিয়ে একদম করে দিচ্ছিল, মানে যে বিরাট কোহলিকে আউট করে দিয়েছে, ইজি ব্যাপার নাসিম শাহের জন্য, নাসিম হারিয়ে দিল ইন্ডিয়াকে, এরকম শুরু করে দিয়েছিল। ভাবছিল 119 রান ইজিলি জিতবো, কিন্তু লাস্টের দিকে গিয়ে যেই ম্যাচ শেষ হয়েছে নাসিম শাহের কান্না, এবং সেখানে কিন্তু ইন্ডিয়ান ফ্যানারা সেটা নিয়ে ভালো রকম ট্রলিং শুরু করে দিয়েছে। তো পাকিস্তানি ফ্যানাদের সঙ্গে ময়ে হয়ে গিয়েছে। দেখো এবার অবভিয়াসলি অ্যাজ এ ক্রিকেট ফ্যান যদি আমাকে বলো, আমার মনে হয় নাসিম শাহ কিন্তু পাকিস্তানের এই টিমটার একটা অন্যতম ভালো প্লেয়ার। যেই প্লেয়ারটাকে দেখলে মনে হয় যে এই প্লেয়ারটার মধ্যে ভালো কিছু করার ক্ষমতা আছে, সেটা বল হাতে বা ব্যাট হাতেও ইম্প্যাক্ট রাখতে পারে। এবং অ্যাকচুয়ালি কালকে দেখবে যে পাকিস্তানের হয়ে যদি কেউ সবথেকে বেশি ইম্প্যাক্টফুল ব্যাটিং করে থাকে স্কোর কার্ডে, সেটা নাসিম শাহ ছিল। মানে কি অবস্থা, বাকি পাকিস্তানের ব্যাটসম্যানরা কীরকম ব্যাটিং করেছে, এবং সেটি কিন্তু পাকিস্তানি ব্যাটসম্যানদের মেন্টালিটি দেখায়। রিজওয়ান টাইপের ব্যাটসম্যানেরা যেভাবে ব্যাটিং করেছে, এবং সেখানে অবভিয়াসলি ইন্ডিয়া তো ভালো বোলিং করেইছে, বাট পাকিস্তান কিন্তু মাইন্ডসেটে অনেকটা পিছিয়ে ছিল। অতিরিক্ত ডিফেন্সিভ খেলেছে রিজওয়ান টাইপের প্লেয়াররা, এবং সেই জায়গাতে বিরাট কোহলি, রোহিত শর্মা তারা কিন্তু মারতে গিয়ে আউট হয়েছে। এবং সেখানেই একটা ভারতের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচ গিয়েছে ঋষভ পন্থের ব্যাট হাতে ইনিংসটা হয়তো শুরুর দিকে দেখতে একটু মানে আগলি লাগলেও সে কিন্তু রান করেছে, সব থেকে বেশি রান করেছে, ভালো স্ট্রাইক রেটে রান করেছে। যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে 135-এর স্ট্রাইক রেটে 42টা রান করেছে ঋষভ পন্থ। তো সেই জায়গাতে কিন্তু এই ওয়ার্ল্ড কাপে ঋষভ পন্থকে 3 খেলানোটা কিন্তু মাস্টার স্ট্রোক হতে পারে, বলেছিলাম ওয়ার্ল্ড কাপ শুরুর আগে, এবং সেটা কিন্তু হচ্ছেও এখনো পর্যন্ত। তো সেখানে ঋষভ পন্থের ব্যাটিংয়ের থেকেও আমার ভালো লেগেছে ঋষভ পন্থের উইকেট কিপিং, বিশেষ করে ফাকার জামানের ক্যাচটা কিন্তু ভীষণ টাফ ছিল। পিছিয়ে গিয়ে ওইভাবে ক্যাচ নেওয়াটা কিন্তু টাফ ব্যাপার হয়, এবং সেই জায়গাতে কিন্তু ঋষভ পন্থ সেই ক্যাচটাও ভালোভাবে নিয়েছে, শাদাব খানের ক্যাচটাও ভালো নিয়েছে। তো সব মিলিয়ে কিন্তু ভারতের হয়ে ইম্প্যাক্টের দিক দিয়ে দেখতে গেলে কিন্তু অবভিয়াসলি বুমরার পর ঋষভ পন্থের ইম্প্যাক্ট হয়তো এই ম্যাচে সব থেকে বেশি ছিল। দেন তো তোমার হার্দিক, তার সঙ্গে অক্ষর প্যাটেল, ইভেন অর্শদীপ সিং, সিরাজ, তাদের ভালো বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও কিছু রান যোগ করা, সেগুলো কিন্তু সব মিলিয়ে ইন্ডিয়ার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হয়েছে। এবার এই জায়গাতে দাঁড়িয়ে ভাই রোহিত শর্মার ক্যাপ্টেন্সিপেরও প্রশংসা কিন্তু যথেষ্ট করতে হয়। যেভাবে ইউজ করেছে, দেখো ম্যাচটা হেরে গেলে অনেক কথা হতো যে বুমরাকে কেন আগে নিয়ে আসেনি, কেন প্রথম ওভারে বুমরাকে দিয়ে বল করায়নি, কথাবার্তা হতো, অবশ্যই হতো। বাট রোহিত কিন্তু নিজে ঠিক একদম টাইমলি বোলারগুলোকে ইউজ করেছে। এবং অ্যাকচুয়ালি একটা মানে পোস্ট দেখছিলাম যে হার্দিক পান্ডিয়া নিজেকে যত না ভালো করে ইউজ করতে পারে, রোহিত হার্দিককে তার থেকে ভালো ইউজ করতে পারে। কথাটা কিন্তু সত্যি, মানে হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সিতে হার্দিক নিজে যেরকম বোলিং করছিল, নিজে যে জায়গাগুলোতে বোলিং করছিল, সেখানে মনে হচ্ছিল যে হার্দিক নিজেকে ঠিকঠাক ইউজ করতে পারছে না। কিন্তু রোহিত শর্মা সেই তুলনায় হার্দিককে অনেক বেটার ইউজ করেছে। বুমরাকেও যে টাইমে নিয়ে এসেছে, উইকেট দিয়েছে। কথাবার্তা হচ্ছে যে বুমরাকে কেন ফার্স্ট ওভার দেয়নি। এবার সেখানেই কিন্তু রোহিত শর্মা, অর্শদীপ এবং সিরাজ দুই সুইং বোলারকে দিয়ে প্রথম 2 ওভার করিয়েছিল, যে যদি সুইং থাকে তারা উইকেট নেবে। আইডিয়াটা খারাপ ছিল না, এবং যে জায়গাতে বুমরাকে নিয়ে এসেছে, বুমরা কিন্তু সেখানে পারফর্ম করেছে। এবং 16 নম্বর ওভারটা অক্ষর প্যাটেলকে দেওয়া, সেটাও একটা ক্লাচ সিদ্ধান্ত হয়ে গিয়েছে, যেখানে ইমাদ ওয়াসিম কিন্তু মানে বারবার কাট মারার চেষ্টা করছে, বারবার বিট হচ্ছে। ওই করে বোধহয় 3টে না 4টে বল ওখানে কিন্তু সে নষ্ট করেছে। ওটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ওভার ছিল, মাত্র 2 রান আসে, ম্যাচ কিন্তু ওখান থেকেও ঘোরে। এবং সেই জায়গাতে অবভিয়াসলি ইন্ডিয়ার বোলিং, ইন্ডিয়ার হয়ে রোহিতের ক্যাপ্টেনশিপ, সব মিলিয়ে সব কিছু ফ্যান্টাস্টিক ছিল। তবে একটা চিন্তার জায়গা থাকছে, সেটা হচ্ছে মিডিল অর্ডারে কিন্তু জাদেজা, দুবে বা তোমার সূর্যকুমারও যেরকম খেলছে, একটুখানি চিন্তার জায়গা কিন্তু সেটা রয়ে যাচ্ছে। অক্ষর প্যাটেলকে নিয়ে আসে, ব্যাটিংটা তো 8 অব্দি গিয়েছে, বাট মিডল অর্ডারে যদি ডিপেন্ডেবল ব্যাটসম্যান না থাকে, সেটা কিন্তু একটা চিন্তার জায়গা হতে পারে। এবার এখানে রিঙ্কু সিংকে অনেককে মিস করছে কালকে থেকে, এবং সেখানে যেরকমটা বলেছিলাম যে শুধুমাত্র আইপিএল দেখে যেই রিঙ্কু সিং ভারতের হয়ে শেষ 1 বছরের সব থেকে সেরা ব্যাটসম্যান ছিল,
তাকে না নিয়ে যাওয়াটা বা স্কোয়াডে না রাখাটা কিন্তু একটা বাজে সিদ্ধান্ত ছিল। এবার দেখো, শিবম দুবের স্কোয়াডে থাকা নিয়ে আমার প্রবলেম নেই, বাট কিছু কিছু ক্ষেত্রে তোমাকে ভাবতে হবে যে শিবম দুবেকে যদি শুধুমাত্র ব্যাটিংয়ের জন্য রাখতে হয়, তার থেকে তো একজন প্রপার ব্যাটসম্যান খেলানো বেটার। শিবম দুবে যদি তোমাকে বোলিংয়েও হেল্প করে, 2-3 ওভার করে দেয়, সিক্সথ বোলার হিসেবে টিমে থাকে, সেক্ষেত্রে শিবম দুবে ঠিক আছে। বাট যদি দুবেকে দিয়ে বোলিং না করানো হয়, যেটা দরকার পড়ছে না, তার কারণ ইন্ডিয়া অলরেডি 6টা বোলিং অপশান নিয়ে খেলছে দুবেকে ছাড়াও, সেই জায়গাতে কিন্তু একজন প্রপার ব্যাটসম্যান এই টাইপের পিচে বেশি এফেক্টিভ হবে। জিনিসটা অনেকে বুঝতে পারছে না। দেখো, আমি তো আগেই প্রেডিক্ট করেছিলাম যে পাকিস্তানের এগেনস্টে কিন্তু দুবে স্ট্রাগল করতে পারে, এবং সব থেকে জঘন্য ব্যাটিং টেকনিক যদি কেউ দেখিয়ে থাকে সেটা দুবের দেখেই মনে হয়েছে। এবার দেখো, এটাও হতে পারে যে পরের ইউএসএ বা কানাডাকে খুব মারলো শিবম দুবে, হতেই পারে, কারণ তাদের বোলিং কিন্তু অতটা মানে স্ট্রং না। বাট দুবের ব্যাপারটা হচ্ছে যে দুবের কিন্তু পা চলে না, এবং এই টাইপের কঠিন পিচে তোমাকে টেকনিক দিয়ে খেলতে হয়, স্ট্রাইক রোটেট করতে হয়। শুধুমাত্র পাওয়ার হিটিং দিয়ে এই পিচে রান হবে না। কটা ছয় হয়েছে কালকের ম্যাচে দেখো, এবং ওভারঅল যে টাইপের পিচে খেলা হচ্ছে 4-6 তোমরা বেশি দেখতে পাবে না, সেখানে স্ট্রাইক রোটেশনটা অনেক গুরুত্বপূর্ণ হয়, এবং সেই জায়গাতে কিন্তু দুবে সেটা খুব একটা ভালো করতে পারে না। সেখানে যে টাইপের প্লেয়াররা স্ট্রাইক রোটেট করে খেলতে পারে, সেই টাইপের প্লেয়াররা বেশি এফেক্টিভ হবে। তোমাকে 5 বা 6 এসেও হয়তো ইনিংস বিল্ড করতে হবে, যেটা কিন্তু শিবম দুবের শক্তি না। তো এই একটা প্রবলেম হয়েছে। এবার দেখো, এবার শিবম দুবের জায়গায় কি রিঙ্কু সিংকে আনা যেতে পারে, যেটা অনেকের প্রশ্ন, সেটা হচ্ছে আনা তো যেতেই পারে, আনতে অসুবিধা নেই। ভারতীয় টিম ম্যানেজমেন্ট চাইলেই আনতে পারে, ব্যাক স্পেজম বলে দেবে যে প্লেয়ারটা চোট লেগে গেছে বলে বাদ দিয়ে সেই জায়গাতে নিয়ে চলে আসবে। তবে আমার মনে হয় না যে শিবম দুবেকে বাদ দিয়ে দেওয়াটাও স্কোয়াড থেকে খুব একটা সঠিক সিদ্ধান্ত হবে। আমি প্লেইং 11-এ এই কন্ডিশনে শিবম দুবেকে দেখতে চাইছি না। তবে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে যদি স্পিন হেভি টিমের সামনে ইন্ডিয়া পড়ে, ধরো ওয়েস্ট ইন্ডিজ বা আফগানিস্তানের মতো টিমের এগেনস্টে ইন্ডিয়ার ম্যাচ হচ্ছে, সেই সব ক্ষেত্রে কিন্তু দুবে এফেক্টিভ হতে পারে। আবার অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকার সামনে কিন্তু দুবে স্ট্রাগল করতে পারে। তো টিম দেখে খেলানোর একটা ভাবনা চিন্তা থাকতে পারে, এবং সেখানে আরও একটা ভাবনা চিন্তা থাকতে পারে যে হার্দিক পান্ডিয়া, তার কিন্তু ফিটনেস নিয়ে রীতিমতো সমস্যা হয়, এবং সেখানে হার্দিকের যদি কোনো কারণে ইঞ্জুরি হয়ে যায়, সেইখানে কিন্তু শিবম দুবেকে দরকার পড়বে। তো স্কোয়াড থেকে একদম তার ইঞ্জুরি লেগেছে বলে বাদ দিয়ে দেওয়াটাও কঠিন ব্যাপার। তাকে স্কোয়াডে আমাদের ক্যারি করতে হবে, কারণ আমাদের অলরাউন্ডার নেই, হার্দিকের ব্যাকআপ হিসেবে দুবেকে রাখতে হবে। তো সেই জায়গাতেই সেটা একটা চিন্তার জায়গা, নয়তো তো ব্যাক স্প্যাজম হয়েছে বলে বাদ দিয়ে সেখানে রিঙ্কুকে আনাই যেত। এবার রিঙ্কু সিং কিন্তু ব্যাটিংয়ের পাশাপাশি একজন দুরন্ত ফিল্ডার। রিঙ্কু মাঠে থাকা মানে 4-5 রান কিন্তু সে সেভ করবে, ইভেন ক্যাচও নিয়ে নেয়। আগের দিন আমরা শিবম দুবেকে ক্যাচ মিস করতেও দেখেছি। তো এইগুলো ফ্যাক্টর হয়ে যায় বড় ম্যাচে। কালকে যদি পাকিস্তানের জায়গায় অস্ট্রেলিয়া থাকতো, 119 রানটা ডিফেন্ড করা এতটা সোজা হতো না, যদিও সোজা হয়নি, লাস্ট অব্দি ম্যাচটা গিয়েছে। বাট অস্ট্রেলিয়ার মতো টিমের সামনে 140-145 এই পিচে করতে হতো, যেটা ইন্ডিয়ার করা উচিত ছিল, পরের দিকে জাদেজা দুবেরা এত বাজেভাবে ব্যর্থ না হলে। তো সেখানে অ্যাজ এ পিওর ব্যাটসম্যান দুবেকে খেলানোর থেকে আমি সবসময় রিঙ্কুকে প্রেফার করব। বাট দুবেকে আবার বাদ দিয়ে দিলে যদি পরবর্তীকালে হার্দিকের কোনো সমস্যা হয়, তখন ইন্ডিয়া চাপে পড়তে পারে। সেখানে অপশান কি আছে? অপশান যেটা আছে সেটা হচ্ছে যে এই কন্ডিশনে দুবেকে না খেলিয়ে স্যামসনকে খেলানো, অথবা অন্য কারোর জায়গায় যদি রিঙ্কুকে আনা যায়, যেমন জয়সওয়াল। তাকে আদৌ ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট ইউজ করবে কি করবে না তার কোনো ঠিক নেই, কারণ অলরেডি কিন্তু ওপেনার হিসেবে আমরা বিরাট কোহলি, রোহিত শর্মাকে দেখতে পাচ্ছি। সেখানে যদি জয়সওয়ালের জায়গায়, মানে জয়সওয়ালের যদি বলে যে ইঞ্জুরি হয়েছে বলে, সেখানে রিঙ্কুকে নিয়ে এসে প্লেইং 11-এ নিয়ে আসে, বা চাহাল, তারও আদেও কোনো ইউজ পরবর্তীকালে গিয়ে থাকবে কিনা আমি জানি না। পরবর্তীকালে গিয়ে 3টে স্পিনার নিয়ে খেললেও জাদেজা, তার সঙ্গে অক্সর এবং কুলদীপ, সেই 3জন থাকবে। সেখানে কিন্তু মানে চাহালেরও ইঞ্জুরি লেগেছে বলে বাদ দিয়ে তার জায়গাতেও নিয়ে আসতে পারে। অপশান তো অনেক খোলা আছে, দেখা যাক ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট সেটা ইউজ করে কিনা। বাট যদি আমাকে বলো, আমার মনে হয় যদি প্রপার ভালো কোয়ালিটির ফাস্ট বোলিংয়ের সামনে ইন্ডিয়া খেলছে, পিচে ফাস্ট বোলারদের জন্য সাহায্য আছে, এবং ইন্ডিয়া অলরেডি 6টা বোলিং অপশান দুবেকে ছাড়াও রাখছে, সেখানে শুধুমাত্র ব্যাটিংয়ের জন্য দুবেকে না খেলিয়ে সেখানে রিঙ্কুকে নিয়ে এসে তাকে খেলানো বেটার, অথবা সঞ্জু স্যামসনের মতো প্লেয়ারকে যদি খেলানো যায় সেটাও বেটার। ইভেন আর একটা কিন্তু স্ট্র্যাটেজি হতে পারে যে তোমার জয়সওয়ালের সঙ্গে রোহিত শর্মাকে দিয়ে ওপেন করিয়ে কোহলি 3-এ, ঋষভ 4-এ, সেটাও একটা স্ট্র্যাটেজি হতে পারে। বাট ঋষভ পন্ত 3 নম্বরে ভালো খেলছে, কোহলি ওপেন করছে, হয়তো সফল হয়নি, বাট সেই স্ট্র্যাটেজিতে যখন গেছে সেটাতে কন্টিনিউ করুক। তো এটা আমার থট যে রিঙ্কুকে আনা যেতে পারে, বাট সেটা হয়তো ডাইরেক্ট দুবের পরিবর্তে না, কারণ কাউকে ব্যাকস্প্যাজম হয়েছে বলে বাদ দিয়ে দিলে তাকে তো বাদ দিতে হবে, এবং সেখানে পরবর্তীকালে গিয়ে কিন্তু অলরাউন্ডারের যদি অভাব পড়ে, সেখানে দুবে কিন্তু এফেক্টিভ হতে পারে যদি হার্দিকের কোনো কারণে কোনো ইঞ্জুরি হয়ে যায়। হোপফুলি হবে না, বাট হার্দিকের ফিটনেস কীরকম সবাই জানো। সেখানে রিঙ্কুকে নিয়ে আসতে গেলে আই ফিল যে জয়সওয়াল অথবা চাহালের মধ্যে কাউকে ব্যাকস্প্যাজম দিতে হবে। দেখা যাক ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট সেটা দেয় কি না। এটা ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট মাঝে মধ্যেই করে থাকে, প্লেয়াররা পুরো ফিট,
বলে দেয় যে প্লেয়ারটির ইনজুরি আছে তাই ছিটকে গিয়েছে, সেটার দিকে আমাদের এবার নজর রাখতে হবে। বাকি কিন্তু তোমরা ওভারঅল তোমাদের মতামত জানিও যে শুধুমাত্র অ্যাজ এ পিওর ব্যাটসম্যান কি শিবম দুবেকে খেলানোটা ঠিক হচ্ছে। যদি অ্যাজ এ অলরাউন্ডার তার ইউজ থাকতো ঠিক আছে, বাট অ্যাজ এ পিওর ব্যাটসম্যান খেলাতে হতে আর যার টেকনিক ভালো সেই টাইপের প্লেয়ারদের এই পিচে খেলানোটা বেটার হবে। সেটা আমি রিঙ্কুকে না নিয়ে এলেও স্যামসনের মতো প্লেয়ারকে যদি খেলানো যায় সেটা হয়তো বেটার হবে। তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।